তারপরে জানবো মার্কেটিং প্রসেস, দ্য মার্কেটিং প্রসেস, বাজারজাতকরণ প্রক্রিয়াগুলো, অ্যান্ড দ্য চেঞ্জিং মার্কেটিং ল্যান্ডস্কেপ, অর্থাৎ পরিবর্তনশীল বাজারজাতকরণ দৃশ্যপট নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বাজারজাতকরণের সংজ্ঞাটি জানার চেষ্টা করব। মার্কেটিং শব্দটা ইংরেজি মার্কেট শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ বাজারজাতকরণ। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টি বিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বাজারজাতকরণ বলে। অর্থাৎ ক্রেতাদের প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধান করে সমাজের কল্যাণ সাধন, প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাজারজাতকরণের একটি সংজ্ঞা যদি আমরা দেখি, সেখানে মার্কেটিং is the process of providing qualitative goods and services by the company to customer in the profitable way for satisfying customer needs. অর্থাৎ বাজারজাতকরণ হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি গুণগত মানসম্পন্ন পণ্যদ্রব্য ও সেবাসমূহ তৈরি করে ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য লাভজনক উপায়ে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি বাজারজাতকরণ বা মার্কেটিং। সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা 3 মেজর ফিচার অফ ডিফিনিশন পেয়ে থাকি, অর্থাৎ সংজ্ঞাটির 3টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পেয়ে থাকি। প্রথম হচ্ছে, পণ্যটি অবশ্যই গুণগত মানসম্পন্ন হতে হবে এবং সেই পণ্যটি কাস্টমার বা ভোক্তা ব্যবহার করে সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে পারে এবং এর মাধ্যমে কোম্পানির যাতে লাভ হয়, ভ্যালু অর্জন করতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। মার্কেটিং সম্বন্ধে মার্কেটিং এর জনক ফিলিপ কটনার এন্ড গ্যারি আর্মস্ট্রং একটি সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটি এখানে কোট করা হয়েছে। সেখানে বলা আছে, মার্কেটিং ইজ দ্য প্রসেস বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার and build strong customer relationship in order to capture value from customer in return. অর্থাৎ বাজারজাতকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। ফিলিপ কটলারের সংজ্ঞাটির মধ্যেও গুরুত্বপূর্ণ 3টি বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো, প্রথমেই কোম্পানি ক্রেতার জন্য পণ্যের ভ্যালু সৃষ্টি করে, অর্থাৎ পণ্যটি ব্যবহার করে ক্রেতা বা ভোক্তা অভাব বা প্রয়োজন পূরণ করতে পারে। দ্বিতীয়ত পণ্যটি ভোক্তার কাছে পৌঁছানোর জন্য শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে এবং যত বেশি শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করতে পারবে কোম্পানি, তত বেশি ক্রেতার কাছ থেকে ভ্যালু অর্জন করতে পারবে বা মুনাফা লাভ করতে পারবে। তাহলে আমরা মার্কেটিং এর সংজ্ঞা সম্বন্ধে জানলাম। এরপরে আমরা জানবো দ্য মার্কেটিং প্রসেস, অর্থাৎ বাজারজাতকরণ প্রক্রিয়াটি কি, সেটা আমরা এখন আলোচনা করব। সংজ্ঞার মধ্যে আমরা বাজারজাতকরণ প্রক্রিয়া অনেকটা আলোচনা হয়ে গেছে, কারণ মার্কেটিংটাই হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে প্রথমে যে কাজটি করতে হয় সেটা হলো যে বাজার স্থান এবং ক্রেতার প্রয়োজন বা অনুধাবন সম্পর্কে জ্ঞাত হতে হবে। তারপরে ক্রেতা মুখী বাজারজাতকরণ কৌশল নকশান করতে হবে, তৈরি করতে হবে। তারপরে সমন্বিত বাজারজাতকরণ পরিকল্পনা কর্মসূচি প্রণয়ন, ক্রেতা সম্পর্ক সৃষ্টি এবং সর্বশেষ ক্রেতার নিকট থেকে ভ্যালু অর্জন করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাজারজাতকরণ প্রক্রিয়া হচ্ছে 5টি ধাপের মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে। ধাপগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম
4টা ধাপের মাধ্যমে কোম্পানি বা বাজারজাতকারী ক্রেতা ভ্যালু সৃষ্টি এবং ক্রেতার সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করছে এবং সর্বশেষ পদক্ষেপের মাধ্যমে ক্রেতার কাছ থেকে মুনাফা বা সুবিধা অর্জন করছে। বিষয়টি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথম যে ধাপ সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট প্লেস এন্ড কাস্টমার নিডস, বাজার স্থান এবং ক্রেতাদের প্রয়োজন অনুধাবন। বাজার স্থান এবং ক্রেতাদের প্রয়োজন অনুধাবন হচ্ছে বাজারজাতকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ। এই ধাপের মাধ্যমে ভোক্তার প্রয়োজন ও বাজার স্থান সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যায় এবং এই ধারণা লাভ করতে গেলে বাজারজাতকরণের 5টি মৌলিক ধারণা সম্পর্কে জানতে হবে আমাদের। সেই বাজারজাতকরণের কোর মার্কেটিং কনসেপ্ট একটা সার্কেলের মাধ্যম দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি। সার্কেলটির প্রথমে আছে হলো নিডস, প্রয়োজন, ওয়ান্টস এন্ড ডিমান্ড। মার্কেটিং অফার, মার্কেটিং অফারের মধ্যে আছে প্রোডাক্ট, সার্ভিস এন্ড এক্সপিরিয়েন্স। ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন, এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপ, সর্বশেষ মার্কেট। বিষয়টি আমরা একটু বিস্তারিত জানবো। প্রথমেই আছে হলো নিডস মানে প্রয়োজন। হিউম্যান নিডস আর স্টেটস অফ দ্য ফেল্ট ডিপ্রিসিয়েশন, অর্থাৎ ভোক্তা যখন নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করে তখন তার অনুভূতিকেই প্রয়োজন বলে। যেমন আমাদের শারীরিক প্রয়োজন হচ্ছে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান। সামাজিক প্রয়োজন হচ্ছে ভালোবাসা, একত্রে বসবাস করা, এবং ব্যক্তিগত প্রয়োজন হচ্ছে জ্ঞান অন্বেষণ করা। এরপর আমরা ওয়ান্টস, অভাব বলতে কি বোঝায় সেটা জানবো। এটা হচ্ছে মার্কেটিং এর কোর কনসেপ্টের প্রথম কনসেপ্টের মধ্যে অভাব যেটা আছে সেটা। অভাব হচ্ছে wants are the form of human needs take as shaped by culture and individual personality. প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে বাস্তবে প্রকাশ পায় তখন তাকে অভাব বলে। তাহলে অভাবটা অবশ্যই ব্যক্তিভেদে এক এক রকম হয়। যেমন বাংলাদেশে একজন ব্যক্তির অভাব হচ্ছে, খাদ্যের অভাব হচ্ছে ডাল, ভাত, মাছ, কিন্তু একজন আমেরিকার খাদ্যের অভাব হচ্ছে বা ক্ষুধা লাগলে তারা ডাল ভাত খায় না, তারা খায় বার্গার, ফাস্টফুড টাইপের বিভিন্ন ধরনের পণ্য। তাহলে ব্যক্তিভেদে বা কালচার বা তার ব্যক্তিত্ব এক একজনের পরিবেশ ভেদে এক একজনের অভাব এক এক রকম হয়ে থাকে। ডিমান্ডস, চাহিদা। ডিমান্ডস আর হিউম্যান ওয়ান্টস দ্যাট আর ব্যাকড বাই বাইং পাওয়ার। ভোক্তার অভাব যখন পারচেজিং পাওয়ার, ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে। চাহিদা তখনই হবে যখন পণ্যটি পাওয়ার ইচ্ছা থাকতে হবে এবং ইচ্ছা অনুযায়ী পণ্যটি ক্রয় করার সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য থাকলেই হবে না, পণ্যটি ক্রয় করার জন্য অর্থ ব্যয় করারও ইচ্ছা থাকতে হবে। এই 3টা শর্ত যদি পূরণ হয় তখন তাকে আমরা বলবো চাহিদা। দ্বিতীয়ত মার্কেটিং অফার, কোর কনসেপ্টের দ্বিতীয় ধারণা হচ্ছে মার্কেটিং অফার। বাজারজাতকরণ অর্পণ, ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য যা প্রদান করা হয় তাকে বাজারজাতকরণ অর্পণ বলে। বাজারজাতকরণ অর্পণের মধ্যে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে প্রোডাক্ট, পণ্য যা মানুষের প্রয়োজন ও অভাব মেটাতে পারে, যেমন বই পড়ার প্রয়োজন, জ্ঞান অন্বেষণের প্রয়োজন মেটায়, খাতা কলম লেখার প্রয়োজন মেটায়, চাল ডাল ভাত খাদ্যের অভাব মেটায়। সার্ভিস, সেবা যা অদৃশ্যমান, সার্ভিস দেখা যায় না কিন্তু ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্ট বিধান করে এবং সার্ভিস কখনো মালিকানা পরিবর্তন হয় না। যেমন স্বাস্থ্য সেবা, বর্তমান করোনাকালীন সময়ে আমাদের দেশের সরকার বিভিন্নভাবে স্বাস্থ্য সেবা দিয়ে থাকছে। স্বাস্থ্য সেবা অদৃশ্যমান কিন্তু
এই সেবার মাধ্যম দিয়ে জনগণ তার স্বাস্থ্য সেবা পেয়ে থাকছে বা তার অভাব বা প্রয়োজন পূরণ করছে। তৃতীয়ত এক্সপিরিয়েন্স, কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞানকে অভিজ্ঞতা বলে। অর্জিত বাস্তব জ্ঞান অর্থাৎ আমাদের দেশে অনেক কোম্পানি আছে যারা দীর্ঘদিন ব্যবসা করার ফলে তারা একটা সুনাম তৈরি হয়েছে, তাদের একটা আলাদা অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতার প্রেক্ষিতে তারা বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য তৈরি করে মার্কেটে বিক্রয় করছে। যেমন আরএফএল, বাটা শু ইত্যাদি বিভিন্ন স্টাইলের জুতা থেকে স্যান্ডেল, স্যান্ডেল থেকে আরো বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য তৈরি করে বাজার দখল করতেছে অভিজ্ঞতার মাধ্যমে। তৃতীয় ধারণা হচ্ছে ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন। ভ্যালু, কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় এবং তার বিনিময়ে যে অর্থ ব্যয় হয়, এই দুইয়ের পার্থক্যকে ভ্যালু বলে। অর্থাৎ ভ্যালু হতে গেলে আমাকে প্রথমে পণ্যদ্রব্য থেকে একটা সুবিধা পেতে হবে, পণ্যটা ব্যবহার করে আমার লাভ হবে এবং তার জন্য আমার কিছু অর্থ ব্যয় করতে হবে। অর্থাৎ ভ্যালু বলতে বোঝাচ্ছে বেনিফিটস ডিভাইডেড বাই কস্ট। স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, ভোক্তা তার প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধার তুলনা করে তার মধ্যে যে আনন্দ ও নৈরাশ্যের অনুভূতি সৃষ্টি হয় তাকে সন্তুষ্টি বলে। ভোক্তা কোনো পণ্য ব্যবহার করার সময় তার আগে থেকে তার ভিতরে ওই পণ্য ব্যবহার করে কি পরিমাণ সুবিধা পাবে সেটা প্রত্যাশা করে এবং ব্যবহার করার পরে যে সুবিধাটা পায় প্রত্যাশিত সুবিধার সাথে প্রাপ্ত সুবিধার তুলনা করে যদি প্রত্যাশার সাথে বেশি সুবিধা পায় তাহলে তার ভিতরে আনন্দ কাজ করবে এবং যদি কম সুবিধা পায় তাহলে তার ভিতরে নৈরাশ্য, দুঃখ কাজ করবে। এই দুটো অনুভূতিকেই আমরা বুঝি হলো স্যাটিসফ্যাকশন। চতুর্থ কনসেপ্ট হচ্ছে এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপ, বিনিময় ও সম্পর্ক। এক্সচেঞ্জ, কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত পণ্য লাভ করার উপায়কে বিনিময় বলে। যেমন 10 টাকা দিয়ে দোকান থেকে যদি একটি কলম কিনি তাহলে এখানে কলমের 10 টাকার বিনিময়ে আমরা একটি কলম পাচ্ছি, এটা হচ্ছে এক্সচেঞ্জ। রিলেশনশিপ, সম্পর্ক, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভোক্তা, পরিবেশক, ডিলার, সরকার এবং অন্যান্য পক্ষের সাথে জোরালো সুসম্পর্ক সৃষ্টি করে বাজারজাতকরণ কর্মকাণ্ড সম্পাদন করা হয়। অর্থাৎ বাজারজাত কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে রিলেশনশিপ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। অর্থাৎ উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর জন্য সম্পর্কের বিকল্প নেই। সর্বশেষ আছে মার্কেট, বাজার। A market is the set of all actual and potential customer of a product or services. অর্থাৎ বাজার বলতে বোঝাচ্ছিল প্রকৃত, বর্তমান ও প্রত্যাশিত বা সম্ভাব্য কাস্টমারদের সমষ্টিকে। অর্থাৎ একটা পণ্যের বর্তমানে যে পরিমাণ কাস্টমার আছে এবং ওই পণ্যের ভবিষ্যতে কি পরিমাণ কাস্টমার হবে তাদের সমষ্টিকেই আমরা বলছিল মার্কেট। যেমন একজন ভোক্তা একটি মোবাইল ফোন কিনেছে, এ হচ্ছে বর্তমান ক্রেতা, এবং যারা ভবিষ্যতে মোবাইল ফোন বা ল্যাপটপ কেনার ইচ্ছা আছে তাকে আমরা বলছিল সম্ভাব্য ক্রেতা। তাহলে বর্তমান ক্রেতা বা বর্তমান ভোক্তা এবং সম্ভাব্য ভোক্তার সমন্বয় বা সমষ্টিকে আমরা বলছিল বাজার। এরপরে আছিল বাজারজাতকরণ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ, অর্থাৎ ডিজাইনিং এ কাস্টমার ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্রেতামুখী বাজারজাত কৌশলের নকশা প্রণয়ন। বাজারজাতকরণের দ্বিতীয় ধাপ হলো বাজারজাতকারীকে ক্রেতা বা ভোক্তাদের প্রয়োজন ও বাজার স্থান সম্পর্কে ধারণা লাভের পর ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের উন্নয়ন করতে হবে। সফল বাজারজাতকরণ উন্নয়নের জন্য বাজারজাতকারীকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে হয়। দুটি প্রশ্ন হলো, কোন ধরনের ক্রেতাদের সেবা প্রদান করা হবে বা লক্ষ্যস্থিত বাজার কারা,
কিভাবে সর্বোত্তম উপায় ক্রেতাদের সেবা প্রদান করা হবে বা ভ্যালু প্রস্তাবটা কি সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ এই দুটো কাজ সম্পূর্ণ করতে গেলে আমাদের ক্রেতামুখী বাজারজাত উন্নয়ন কৌশলের উপাদানগুলো জানতে হবে। প্রথম যে উপাদান আছে, সিলেকশন অফ কাস্টমার টু সার্ভ, সেবা প্রদানের জন্য ক্রেতা নির্বাচন। অর্থাৎ প্রত্যেকটি প্রতিষ্ঠানের সম্পদের সীমাবদ্ধতা আছে, আমাদের সকলের সম্পদের সীমাবদ্ধতা আছে। এ কারণে একটি কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষে সকল ক্রেতাদের সেবা প্রদান করা সম্ভব নয়। তাই প্রত্যেক প্রতিষ্ঠানকে বাজার বিভক্তিকরণের মাধ্যমে অর্থাৎ মার্কেট সেগমেন্টেশন এর মাধ্যমে সামর্থ্য অনুযায়ী এক বা একাধিক বাজার বিভাগ নির্বাচন অর্থাৎ মার্কেট টার্গেটিং করে সেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করাকেই আমরা বলছি সিলেকশন কাস্টমার টু সার্ভ, অর্থাৎ সেবা প্রদানের জন্য ক্রেতা নির্বাচন অর্থাৎ লক্ষ্যস্থিত বাজার কারা হবে। এটা করতে গেলে প্রথমে আমাকে মার্কেট সেগমেন্টেশন করতে হবে, অর্থাৎ সমগ্র বাজারকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করতে হবে এবং ভাগকৃত বাজারকে বাজারের আকর্ষণীয়তা মূল্যায়ন করে এক বা একাধিক বাজার বিভাগ নির্বাচন করতে হবে। এই নির্বাচন করাকে আমরা বলছি হলো মার্কেট টার্গেটিং। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, চুজিং এ ভ্যালু প্রপোজিশন, অর্থাৎ ভ্যালু প্রস্তাব নির্বাচন। কোম্পানি কিভাবে তার লক্ষ্যস্থিত ক্রেতাদের সেবা প্রদান করবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অর্থাৎ বাজার স্থানে কিভাবে নিজের অর্পণকে বা পণ্য দ্রব্য পণ্য সেবা ও অভিজ্ঞতাকে প্রতিযোগিতার অর্পণ থেকে পৃথকভাবে উপস্থাপন করবে এবং ক্রেতাদের মনে অবস্থান গ্রহণ করবে তা নির্ধারণ করতে হবে। এই নির্ধারণ করাটাকে আমরা বলছি চুজিং এ ভ্যালু প্রপোজিশন। এই কাজটা করতে গেলে অবশ্যই পণ্যের পৃথকীকরণ করতে হবে এবং বাজারে অবস্থান গ্রহণ করতে হবে, অর্থাৎ মার্কেট পজিশনিং করতে হবে। অর্থাৎ বিভিন্ন কৌশলের মাধ্যমে অর্থপূর্ণ ও মূল্যবান বৈশিষ্ট্যের ভিত্তিতে কোম্পানি নিজের অর্পণকে বা পণ্যকে প্রতিযোগিতার অর্পণ থেকে পৃথকভাবে উপস্থাপন করতে হবে, যাতে করে নিজের পণ্যের গুণগত বৈশিষ্ট্য ও ভাবমূর্তি দ্বারা ক্রেতার মনে স্থান করে নিতে পারে। এতে করে কোম্পানির ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশলের উন্নয়ন করা সম্ভব এবং ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা সম্ভব। ক্রেতামুখী ভ্যালু প্রস্তাব নির্বাচনের ক্ষেত্রে বাজারে অবস্থান গ্রহণ করতে গেলে অবশ্যই দুটো শর্ত মানতে হবে। প্রথমটি হলো প্রতিযোগিতার তুলনায় একই পণ্যের কম মূল্য ধার্য করতে হবে। দ্বিতীয়ত উচ্চ মূল্য যাচাইয়ের জন্য অধিক সুবিধা প্রদান করতে হবে। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, মার্কেটিং প্রসেসের তৃতীয় ধাপ, অর্থাৎ প্রিপারিং অ্যান ইন্টিগ্রেটেড মার্কেটিং প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম। এর মধ্যে যেটি আছে সেটি হলো বাজারজাতকরণ কর্মসূচি, অর্থাৎ সমন্বিত বাজারজাতকরণ পরিকল্পনা ও কর্মসূচি হচ্ছে বাজারজাতকরণ মিশ্রণ যা কোম্পানি তার বাজারজাতকরণ কৌশল হিসাবে প্রয়োগ করে। বাজারজাতকরণ মিশ্রণ বলতে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হলো বাজারজাতকরণের বা মার্কেটিং অফার বা অর্পণের বিভিন্ন উপাদানের মধ্যে সঠিকভাবে সমন্বয় সাধন, অর্থাৎ পণ্য মূল্য পরিবেশন ও প্রসারের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। যে যত বেশি সমন্বয় সাধন করবে সে তত বেশি ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করতে পারবে। মার্কেটিং মিক্স বা বাজারজাতকরণ মিশ্রণের যে চারটি উপাদান, তার মধ্যে প্রথমে আসলে প্রোডাক্ট হচ্ছে কি পণ্য যা ব্যবহার করে ক্রেতা সুবিধা পেয়ে থাকে বা ক্রেতার অভাব বা প্রয়োজন মেটাতে পারে। প্রাইস হলো পণ্য বা সেবা গ্রহণের জন্য যা প্রদান করা হয় তাকে মূল্য বলে, অর্থাৎ পণ্য বা সেবা পেতে গেলে আমাকে অবশ্যই মূল্য দিতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে। প্লেস বা ডিস্ট্রিবিউশন মানে পরিবেশন, উৎপাদনকারীর নিকট হতে ভোক্তার নিকট পণ্য পৌঁছানোকে পরিবেশন বা বন্টন বলে। বিভিন্ন ধরনের পরিবেশন বা বন্টন চ্যানেল আছে যার মাধ্যমে খুব সহজেই
উৎপাদনকারী বা বাজারজাতকারী প্রতিষ্ঠানের কাছ থেকে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটি পৌঁছে দেওয়া সম্ভব। সর্বশেষ 4 নম্বর হচ্ছে প্রমোশন, প্রসার, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্য সম্পর্কিত সংবাদ বা তথ্য জনসাধারণকে জানানো হয় তাকে আমরা বলছিল, জানানোর পরে ওই পণ্যটি ক্রয়ে আগ্রহী করে তোলা হয় তাকে আমরা বলছিল প্রসার। সেটা বিভিন্নভাবে করা হয়ে থাকে, যেমন বিজ্ঞাপনের মাধ্যমে করা হয়ে থাকে, অনেক সময় গণসংযোগ করা হয়ে থাকে, তাছাড়া ব্যক্তি সরাসরি পণ্যটি ভোক্তার কাছে উৎপাদনকারী পৌঁছে দিয়ে থাকে। চতুর্থ ধাপ হচ্ছে হলো বিল্ডিং কাস্টমার রিলেশনশিপ, ক্রেতা সম্পর্ক সৃষ্টি। ক্রেতা সম্পর্ক সৃষ্টি বাজারজাতকরণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা চতুর্থ ধাপ। এ ধাপের মাধ্যমে ক্রেতা এবং উৎপাদনকারীর মধ্যে একটা স্ট্রং সম্পর্ক তৈরি করা হয়। সেই সম্পর্ক ধরে রাখতে হবে এবং দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিম্নোক্ত পদক্ষেপের মধ্যে আছে হলো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা। ক্রেতাদের সর্বোচ্চ ভ্যালু ও সন্তুষ্ট প্রদানের মাধ্যমে লাভজনক ক্রেতা সম্পর্ক সৃষ্টি বজায় রাখাকে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা বলে। দ্বিতীয়ত আছে পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অর্থাৎ অংশীদার সম্পর্ক স্থাপন। ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টির পাশাপাশি কোম্পানিকে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদার তথা অভ্যন্তরীণ কর্মী বাহিনী, প্রণালী সদস্য, সরকার ইত্যাদির সাথে সুসম্পর্ক বা অংশীদারিত্ব সম্পর্ক গড়ে তুলতে হবে। তৃতীয়ত দি চেঞ্জিং নেচার অফ কাস্টমার রিলেশনশিপ, অর্থাৎ ক্রেতা সম্পর্কের পরিবর্তনশীল প্রকৃতি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্রেতা সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে, কারণ পূর্বে বা অনেক আগে কোম্পানিগুলো ক্রেতাদের সাথে সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে গণ বাজারজাতকরণের উপর গুরুত্ব দিয়ে থাকতো, কিন্তু বর্তমান সময়ে কোম্পানিগুলো নির্বাচিত ক্রেতাদের সাথে, অর্থাৎ নির্বাচিত ক্রেতাদের সাথে, অর্থাৎ সিলেক্টেড বাজারের সাথে বা ক্রেতাদেরকে অধিকতর গুরুত্ব দিয়ে বা তাদের সাথে গভীর সম্পর্ক তৈরি করে দীর্ঘমেয়াদী সম্পর্ক একটা তৈরি করছে, যাতে করে ক্রেতা বারবার পণ্যটি তার কাছ থেকে ক্রয় করছে এবং এতে করে কোম্পানি তত বেশি লাভ বা মুনাফা বা ভ্যালু অর্জন করছে। বাজারজাতকরণের সর্বশেষ ধাপ হচ্ছে ক্যাপচারিং ভ্যালু ফ্রম কাস্টমার, ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জন। ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জন বলতে অধিক অনুগত ক্রেতা সৃষ্টির মাধ্যমে অধিক বাজার শেয়ার দখল, অধিক বিক্রয় ও অধিক মুনাফা অর্জনকে বোঝায়। অর্থাৎ প্রথমেই বাজারজাতকারী কোম্পানিকে ক্রেতাদের অধিক আনুগত্য তৈরি করতে হবে, পণ্যের প্রতি অনেক বেশি আনুগত্য যাতে তৈরি হয় সেই দিকের দিকে দৃষ্টি দিতে হবে এবং তার মাধ্যমে বাজারটা বেশি করে দখল করে নিতে হবে, বাজারের শেয়ারটাকে দখল করে নিতে হবে। এর মাধ্যমে অধিক বিক্রয় হবে এবং অধিক মুনাফা অর্জন হবে। এই কাজটি করতে হলে কোম্পানিকে অবশ্যই ক্রিয়েটিং কাস্টমার রয়্যালটি অ্যান্ড রিটেনশন এর প্রতি দৃষ্টি দিতে হবে, অর্থাৎ উত্তম ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা ক্রেতাদের আনন্দিত খুশি করে। যেখানে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা যত বেশি উত্তম হবে, ভালো হবে, ক্রেতারা কোম্পানির প্রতি তত বেশি অনুগত হবে এবং ক্রেতাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। এতে করে কোম্পানির অনেক বেশি লাভ বা মুনাফা অর্জন করতে পারবে। দ্বিতীয়ত গ্রোয়িং শেয়ার অফ কাস্টমার ক্রেতা শেয়ার বৃদ্ধি। ক্রেতা শেয়ার বৃদ্ধি বলতে বোঝাচ্ছে ক্রেতাদের ক্রয়ের একটি অংশকে বোঝায়। অর্থাৎ একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী চায় তার ক্রেতা যেন তার খাদ্যের অধিকাংশটি সেই দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে ক্রয় করে। অর্থাৎ একটি পণ্য
তার কাছে বিক্রয় করলে যাতে আর একটা পণ্যও তার কাছে বিক্রয় করা যায় সেই দিকটার প্রতি গুরুত্ব দিয়ে থাকে। এতে করে ক্রেতাদের নিকট থেকে অধিক হারে ভ্যালু অর্জন করা সম্ভব। তৃতীয়ত আছে ক্রেতা ইকুইটি সৃষ্টি, অর্থাৎ বাজারজাতকরণের উদ্দেশ্য কেবল ক্রেতা অর্জনই নয়, বরং ক্রেতা ধরে রাখা এবং বৃদ্ধি করা। ক্রেতা অর্জনই নয়, অর্থাৎ আমার পণ্যটা একবার ক্রয় করে চলে গেল এই দৃষ্টি দিলে হবে না, সেই ক্রেতাকে ধরে রাখতে হবে এবং নতুন ক্রেতা যাতে আমার পণ্যটা বা প্রতিষ্ঠানের পণ্যটা ক্রয় করে সেই বিষয়টাকেও গুরুত্ব দিতে হবে। যে যত বেশি এই বিষয়টার প্রতি গুরুত্ব দিবে ক্রেতার নিকট থেকে তার তত বেশি ভ্যালু অর্জন হবে। তাহলে আমরা এতক্ষণ মার্কেটিং প্রসেস নিয়ে আলোচনা করলাম। এরপরে যেটা জানবো সেটা হলো দি চেঞ্জিং মার্কেটিং ল্যান্ডস্কেপ, অর্থাৎ পরিবর্তনশীল বাজারজাতকরণ দৃশ্যপট। বর্তমানে বাজারজাতকরণ প্রতিনিয়ত নাটকীয় পরিবর্তন করছে। যে সকল কোম্পানি এই পরিবর্তনের সাথে খাপ খেয়ে চলতে পারছে তাদের জন্য এটি একটি প্রতিযোগিতামূলক সুবিধা হিসাবে পরিগণিত হয়েছে। অর্থাৎ বাজারজাতকরণের এই পরিবর্তনশীলতার পিছনে যে সকল মুখ্য প্রবণতা ও শক্তি কাজ করছে সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আর সেগুলোকে আমরা বলছি পরিবর্তনশীল বাজারজাতকরণের দৃশ্যপট। প্রথমেই আছে দৃশ্যপটের ডিজিটাল যুগ, অর্থাৎ দ্য ডিজিটাল এজ। বর্তমানে প্রযুক্তির যে বিস্ময়কর উন্নয়ন হয়েছে তা ডিজিটাল যুগের সূচনা করেছে। আইসিটি, কম্পিউটার ও তথ্য যোগাযোগ অন্যান্য প্রযুক্তির সময় এত বেশি প্রবৃদ্ধি বা উন্নয়ন ঘটেছে যাতে করে ক্রেতাদের ভ্যালু প্রদানের ক্ষেত্রে প্রভাবিত হচ্ছে। অর্থাৎ পূর্বে কোনো সংবাদ পেতে কয়েকদিন বা কয়েক সপ্তাহ লেগে যেত, কিন্তু বর্তমানে স্যাটেলাইট সম্প্রচার ওয়েবসাইটের মাধ্যমে আমরা সরাসরি তা দেখতে বা শুনতে পাচ্ছি। এটা পরিবর্তনশীল বাজারজাতকরণ দৃশ্যপটেরই অংশ। এরপরে আসলে র্যাপিড গ্লোবালাইজেশন, দ্রুত বিশ্বায়ন। অর্থাৎ এটা অস্বীকার করার কিছু নাই, সমগ্র পৃথিবী এখন হাতের মুঠোয়। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পৃথিবী ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। অর্থাৎ এর ফলশ্রুতিতে বাজারজাতকারী বিশ্বব্যাপী তার ক্রেতা ও অংশীদারের সাথে দ্রুত সংযুক্ত হচ্ছে। এতে করে বড় বড় কোম্পানিগুলো দেশীয় বাজার ছাড়াও বিদেশের বিভিন্ন বাজারে তাদের পণ্যদ্রব্য বিক্রয় করছে। এতে করে বিদেশিদের সাথে তাদের একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তাই বর্তমানে বাজারকারীদের ক্ষেত্রে মানে গ্লোবাল ভিলেজ হিসাবে আখ্যায়িত হয়েছে। ফলশ্রুতিতে পৃথিবী আজ মানুষের হাতেই মুঠে চলে এসেছে। পরবর্তীতে যেটা আছে সেটা হলো দি কল ফর মোর ইথিক্স অ্যান্ড সোশিয়াল রেসপন্সিবিলিটি। বর্তমানে কোম্পানিগুলো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অধিকতর নৈতিকতার সাথে বাজারজাতকরণ কর্মকাণ্ড পরিচালনা করছে এবং সমাজের প্রতি দায়িত্ব পালনে আগ্রহী হচ্ছে। কেননা শুধু লাভ বা মুনাফা অর্জনের জন্যই ব্যবসা করলে বর্তমান বাজারে টিকে থাকা সম্ভব না। বর্তমান বাজারে টিকে থাকতে হলে অবশ্যই তার নৈতিক দিকটার দিকে গুরুত্ব দিতে হবে এবং সমাজের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। সর্বশেষ যেটা আছে সেটা হলো দি গ্রোথ অফ নট ফর প্রফিট মার্কেটিং বা নন প্রফিট মার্কেটিং, অমুনাফাভোগী বাজারজাতকরণের প্রবৃদ্ধি। অতীতে মুনাফামুখী বাজারজাতকারী কোম্পানিগুলো বাজারজাতকরণের কলাকৌশল বা ব্যাপকভাবে প্রয়োগ করত, কিন্তু বর্তমানে মুনাফামুখী বাজারজাতকারী কোম্পানির পাশাপাশি অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, চিড়িয়াখানা ইত্যাদি তাদের কার্যক্রম পরিচালনার জন্য বাজারজাতকরণ কলাকৌশলও প্রয়োগ করছে। বর্তমানে অমুনাফাভোগী প্রতিষ্ঠান গুলো তাদের প্রতি সমর্থন ও সদস্য সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য উপর উল্লেখিত প্রবণতা বা শক্তি সমূহের প্রতি
খুবই গভীর মনোযোগ দিতে হবে। যদি এই শক্তি বা প্রবণতা সম্পর্কে যদি আমার সঠিক জ্ঞান বা ধারণা যদি না থাকে, তাহলে পরিবর্তনশীল বাজারে আমরা টিকে থাকতে পারবো না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।